চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হচ্ছে গিয়ে বলা যায় হচ্ছে কিছুটা হচ্ছে সিলেবাসের বাইরে থেকে আসছে, ঠিক আছে। শর্ট সিলেবাসের মধ্যে অনেক কিছু ছিল না, কিছু কনসেপচুয়াল কোশ্চেন ছিল, দুই একটা কোশ্চেন অলিম্পিয়াডের আমি কোশ্চেন পাইছি, ঠিক আছে। আদারওয়াইজ কোশ্চেন অনেক ইজি ছিল। ঈদ মুবারক। কি ম্যাথ সলভ করবা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বড় ভার্সিটি, ছোট সমাধান। চলো ওকে, আমরা প্রথম কোশ্চেনটা যদি দেখি, হাফ ঢাল বিশিষ্ট একটি সরলরেখা 3,2 বিন্দুগামী ওকে, হাফ ঢাল বিশিষ্ট একটি সরলরেখা 3,2 মাইনাস বিন্দুগামী দ্বিতীয় একটি সরলরেখার সাথে লম্ব। নিচের কোণ দ্বিতীয় রেখাটি না, নিচের কোণটি দ্বিতীয় রেখাটির সাথে সমান্তরাল। তো দেখো এখানে হাফ ঢাল বিশিষ্ট বলছে, তার জন্য আমরা হাফ ঢাল বিশিষ্ট এবং 3,-2 লিখলাম। একটি রেখা দ্বিতীয় রেখার সাথে লম্ব, ভালো কথা। এখন দ্বিতীয় রেখার সাথে কিন্তু বলছে কি সমান্তরাল রেখা, দ্বিতীয় রেখার সাথে সমান্তরাল, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি এটা হচ্ছে প্রথম রেখার সাথে লম্ব, ঠিক আছে। তো দেখো প্রথম রেখার ঢাল হচ্ছে কি আমার হাফ, তাহলে দ্বিতীয় রেখার ঢাল হবে কি, আমরা কিন্তু জানি দুইটা ঢালের গুণফল যদি -1 হয় তখন পরস্পর লম্ব হয়, তাই না। তাহলে আমাদের দেখো তাহলে m2 কত হবে -2। এখন দেখো আমাদের অপশনে খুঁজতে হবে যে কোনটার ঢাল হচ্ছে -2। দেখো তো কোনটার ঢাল -2 হয়, এটার ঢাল বের করো। আমরা কিন্তু ঢালের সূত্র কি জানি, আমরা ঢালের সূত্র জানি m - x এর সহগ, হ্যাঁ, ভাগ y এর সহগ, ঠিক আছে। তাহলে এখন যদি তুমি এটা অ্যাপ্লাই করো, দেখো এখানেও হচ্ছে না, হ্যাঁ, তোমার এখানেও হচ্ছে না, আমার সিতে কিন্তু অপশনটা আসে। দেখো আমি কিন্তু এখানে সেটা করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের ঢাল কত -2, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে একটু উইয়ার্ড কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন আমরা খুব কম দেখি, হ্যাঁ। তো এখানে হচ্ছে কি বলছে, নিচের গাণিতিক বক্তব্য দুটি সঠিক কিনা যাচাই করে উত্তর দাও, ঠিক আছে। তো এখানে প্রথম যে ক নাম্বারটা, সেখানে বলা আছে 10% বাড়ানোর পরে আবার 5% বাড়ানো হলে যা পাওয়া যায় সেটা শুরুতে 15% বাড়ানোর সমতুল্য, ঠিক আছে। তো আমরা যদি ধরো প্রথম দিকে আমার ছিল 100 টাকা, তাহলে 100 টাকা যদি 10% বাড়ো তাহলে কি হবে, আমরা যদি 100 টাকা 10% হচ্ছে আমরা বলতে পারি 100 10%, তাহলে আমাদের কত হবে 110 টাকা, ঠিক আছে। এরকম যদি আমরা টাকা হিসাবে করি, হ্যাঁ। এখন এই 110-এর আবার কি 5% বাড়াচ্ছে, তাহলে 110-এর 5% হচ্ছে আবার কি হবে 5/100, তাহলে এটা হবে 115.5 টাকা, ঠিক আছে। এখন আমাদের বলছে যে শুরুতেই যদি আমরা 15% বাড়াতাম তাহলে কি হইতো। এখন দেখো শুরুতে যদি 15 টাকা আমরা 15% যদি বাড়াতাম তাহলে 100 প্লাস 100-র 15%, তাহলে কি হতো আমাদের 115 টাকা হইতো। এখন দেখো এই দুটো কিন্তু সমান না, তাহলে প্রথম আমার যে বক্তব্যটা সেটা কিন্তু ভুল, ঠিক আছে, ওকে। এখন সেকেন্ডটা, একটি বৃত্তের ব্যাসার্ধকে দ্বিগুণ করলে তার ক্ষেত্রফলের সাথে পরিধির যে অনুপাত হয় সেটা দ্বিগুণ হয়। তাহলে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধকে দ্বিগুণ করে, তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ ধরো 8 ছিল, হ্যাঁ, আমার ধরো একটি বৃত্তের ব্যাসার্ধ 8 ছিল, এটাকে আমরা দ্বিগুণ করছি, তা দ্বিগুণ করলে কি হবে আমার এটা 2r হয়ে যাবে। এখন 2r হলে এটা ক্ষেত্রফলটা কত হবে, তাহলে পাই 2r স্কয়ার, তাহলে কত পাবো আমরা বলো তো 4, আমরা পাবো হচ্ছে পাই আর স্কয়ার পাবো। এটা হচ্ছে আমাদের প্রথম দিকের ক্ষেত্রফল। এখন বলছে তার ক্ষেত্রফলের সাথে পরিধির যে অনুপাত হয়, তাহলে পরিধি অনুপাত কত হবে, এই বৃত্তের যে পরিধি সেটা কি হবে 2 পাই, আবার কিন্তু 2r হবে। দেখো এখন এই দুটার অনুপাত করো, তুমি এই দুটার অনুপাত করলে তোমার কত আসে, দেখো r আসে, ঠিক আছে। তো এখন তাহলে এটা কিন্তু সেটা দ্বিগুণ হচ্ছে না, তার মানে কি এই বক্তব্যটাও কিন্তু ভুল। এখানে এই অ্যান্সারটা কোথায় অপশনে আছে কিনা দেখি, অপশনে কিন্তু হচ্ছে কি এখানে আমরা ভুল পেয়েছি, তাহলে হচ্ছে কি আমাদের এই অপশনে এটাও ভুল, এটাও ভুল, আমাদের ডি নাম্বারটা হচ্ছে উত্তর, ঠিক আছে, ওকে। আমরা এখন যদি 3 নাম্বার অপশনটা 3 নাম্বার অবজেক্টিভটা যদি দেখি, আমাদের 3 নাম্বার অবজেক্টিভ বলেছে যদি একটি বৃত্ত ও একটি বর্গের পরিসীমা একই হয় তবে নিচের কোনটি সঠিক। ধরতে পারি ধরো 3 নাম্বার যেহেতু আমরা একটি বৃত্তের আর একটি বর্গের পরিসীমা হচ্ছে গিয়ে সেম ধরছি, তাহলে বৃত্তের আমরা পরিসীমা বলতে বুঝাই কি 2πr, আর বর্গের পরিসীমা বলতে বুঝি আমরা 4a, ঠিক আছে। তো এখান থেকে যদি তুমি a এর ভ্যালু বের করে ফেলো, অথবা যদি তুমি এখান থেকে r এর ভ্যালু বের করতে পারো, তাহলে এটা কত আসবে দেখো হচ্ছে গিয়ে তোমার 2a/π আসবে, এটা হচ্ছে r এর ভ্যালু, হ্যাঁ। এখন আমি যদি r এর ভ্যালু পেয়ে যাই আমি কিন্তু বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে
বৃত্তের ক্ষেত্রফল আমি যদি করি এটা বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, তাই না? তাহলে হচ্ছে কি 2 স্কোয়ার বা 2/π হোল স্কোয়ার, এটা আমরা আসতেছে। এখন আমরা কিন্তু আবার বলবো কি বলতো, যে এখানে অপশনগুলো দেখলে বুঝবো যে এখানে ক্ষেত্রফল নিয়ে কথা বলছে। এখন যদি আমরা বর্গেরও ক্ষেত্রফল নিয়েছে তাহলে আমরা কি ডিভাইডেড করে দিই, কারণ এখানে আমাদের দুইটার সম্পর্ক বের করতে বলছে। তাহলে বর্গের ক্ষেত্রফল যদি তুমি এখানে বের করো তাহলে ডিভাইডেড বাই বর্গ করো, তাহলে তুমি একটা বর্গের ক্ষেত্রফল কি হবে, a স্কোয়ার হবে। এখন তুমি দেখো এখানে ক্যালকুলেশন করলে দেখো তুমি বুঝে যাবে ব্যাপারটা কি হচ্ছে। তাহলে এখানে কি 4a স্কোয়ার বাই পাই স্কোয়ার, আর এখানে a স্কোয়ার কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাহলে আমার থাকতেছে কি 4/π। হ্যাঁ, এখন তুমি দেখো এই ভাগফলটা কিন্তু সবসময় একের থেকে বড়। হ্যাঁ, তাহলে তোমার যদি একের থেকে বড় হয় তুমি কিন্তু ইজিলি বলতে পারছো যে কি বৃত্তের ক্ষেত্রফল সেটা হচ্ছে গিয়ে তোমার গ্রেটার দেন হচ্ছে বর্গের ক্ষেত্রফল। ঠিক আছে, এখন দেখো আমার অপশনের সাথে কিন্তু তুমি এটা পাবা একটা। দেখো 4 নম্বর অপশনটাই বলতেছে বৃত্তের ক্ষেত্রফল বৃহত্তর। ঠিক আছে, আমরা তাহলে বলতে পারি অ্যান্সার ডি। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা আমরা যদি দেখি, একটি কাজ সফলভাবে করতে পারার জন্য তোমাকে 5 টাকা দেওয়া হলো। পরবর্তীতে প্রতিটি কাজ সফলভাবে করার জন্য তার ঠিক আগের কাজের পারিশ্রমিকের দ্বিগুণ দেওয়া হলো। 10টা কাজ সফলভাবে করলে তুমি কত টাকা পাবে? ঠিক আছে, এখন তাহলে একটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমাকে দেওয়া হচ্ছে 5 টাকা, আর তুমি যদি এর পরবর্তী কাজগুলো করো তাহলে 5-এর তোমাকে কি বা আগের আমাকে যে পারিশ্রমিক তার দ্বিগুণ টাকা তোমাকে দেওয়া হবে। এখন ধরো তুমি প্রথম কাজ করে তুমি পাইলা হচ্ছে ধরো যে একটা কাজ করে পাইছো হচ্ছে আমার 5 টাকা, 5 টাকা। আর তাহলে তুমি কি 2টা কাজ করে কি পাবা বলো তো, 5 এবং আগেরটার কিন্তু দ্বিগুণ হবে, তাহলে কি 5 × 2 বলতে পারো। ঠিক আছে, এখন তুমি যদি এরকম একটা একটা করে কাজ করতে করতে তুমি 10টা কাজ পর্যন্ত যে যাও, অথবা তুমি যদি আরেকটু অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখো বুঝতে পারবা 3টা করলে কি হবে, আগেরটার দ্বিগুণ পাবা। তাহলে কি 5 × 2 × 2 অর্থাৎ কি 5 × 2 স্কোয়ার। যদি তুমি এভাবে যে 10টার জন্য চিন্তা করো তাহলে কি হবে, 5 × 2⁹ হবে, কারণ দেখো এখানে 3টা হলে হয়েছে এখানে 2 স্কোয়ার, তাহলে যদি 10টা হয় তাহলে হবে 2⁹। তাহলে এখানে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে 2560 টাকা। ঠিক আছে, তো এটা দেখো অপশন হচ্ছে মনে হয় সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের। ওকে ওকে, দেখো আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে বলেছে আনুভূমিকের সাথে আলফা কোণে ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত? এখন আমরা কিন্তু এই শুরুটা একদম ফিক্স ভাবে বলতে পারি যে এটা হচ্ছে কত হবে। অ্যান্সারটাও বলতে পারি আমাদের এটার ক্ষেত্রে হচ্ছে সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, একদম গতিবিদ্যার একটা বেসিক একটা সূত্র। তো এখানে কিন্তু ডিরেক্টলি অ্যান্সার বলতে পারি হচ্ছে এই অ্যান্সার। পরবর্তী যে কোশ্চেনটা, এফ অফ এক্স ইকুয়ালস টু 4⁴x হলে তবে বের করতে বলছে এফ অফ এক্স প্লাস 1 মাইনাস এফ অফ এক্স এর মান কত। ওকে, তাহলে আমাদের এটার জন্য এফ অফ এক্স কিন্তু দেওয়া আছে 4⁴x, তাই না? এখন 4⁴x এখান থেকে আমরা কি করব, এফ অফ এক্স এক্স প্লাস 1 বের করব। দেখো এফ অফ এক্স এক্স প্লাস 1 এর জন্য আমাদের কি হবে, 4⁴x প্লাস 1 হবে। আবার আমরা এফ অফ এক্স প্লাস 1 মাইনাস এফ অফ এক্স যদি সলভ করি দেখো আমরা কি পাবো, x⁴x, আচ্ছা 4⁴x প্লাস 1 4⁴x ইন্টু 4 মাইনাস 4⁴x। দেখো এখান থেকে আমরা কিন্তু কমন নিতে পারি, কমন নিলে আমাদের অ্যান্সার চলে আসে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 3f of x, অ্যান্সার হচ্ছে সি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে y ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস e টু দি পাওয়ার sin x হলে dy dt কত? আমাদের এখানে কিন্তু স্বাধীন চলক x, অধীন চলক হচ্ছে y, কিন্তু আমাদের যেখানে ডেরিভেশনটা সেটা হচ্ছে কি আমাদের উইথ রেসপেক্ট টু হচ্ছে টাইম। তুমি দেখো এখানে কিন্তু আমাদের যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে সেখানে কিন্তু আমার এখানে কোনো টাইমের কোনো ফাংশন নাই। দ্যাটস ওয়াই কি আমাদের এটার যদি ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট অফ টাইম, এটার ডিফারেন্সিয়েশন কত আসবে, 0 আসবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার ডিরেক্টলি বলতে পারবো 0। ওকে, আচ্ছা একটি বর্গের 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটি বর্গের পরিসীমা 20 হলে এর 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা কত? তো এই কোশ্চেনটার জন্য আমরা হচ্ছে কি করব, বর্গের পরিসীমা হচ্ছে জানি, সেটা হচ্ছে গিয়ে 4a ইকুয়ালস টু হচ্ছে 20, তাহলে a হচ্ছে কত 5,
তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে? এই বর্গের ক্ষেত্রফল হবে a স্কয়ার, তার মানে কি 25, ঠিক আছে। এখন আমাদের এমন একটা বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে যেটা হচ্ছে কি 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এইটার 4 গুণ ক্ষেত্রফল যদি হয় তাহলে কি 4 × 25, তাহলে 100, ঠিক আছে। এটা হচ্ছে নতুন বর্গের ক্ষেত্রফল। তাহলে এই নতুন বর্গের আমরা যদি এক বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কত আসবে? a স্কয়ার = 100, অর্থাৎ a = 10, ঠিক আছে। এটা বলতে পারো তুমি a প্রাইম দিয়ে বলতে পারো। তাহলে এই যে নতুন যে বর্গ তার পরিসীমা তাহলে কত হবে? 4 × a প্রাইম, তাহলে কত? 40, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে দেখো অপশন বি। ওকে, আচ্ছা 9 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এখানের মোটামুটি এখানকার মধ্যে মোটামুটি একটা ভালো একটা কোশ্চেন। e⁻x এর সাপেক্ষে e⁵x এর অন্তরীকরণ। তো আমরা কি করব? y = e⁵x ধরে নিব, সরি e⁵x ধরে নিব, তারপর হচ্ছে u = e⁻x ধরব। এখন আমরা তাহলে বের করতে চাই কি? তাহলে ddU অফ y, এটা আমরা বের করতে চাই, ঠিক আছে। এখন আমরা কিন্তু একটা রুলস জানি যেটা হচ্ছে চেইন রুল বলে, সেটার সাহায্যে আমরা এটা করতে পারবো। তাহলে চেইন রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা x একটা ভ্যারিয়েবল নিয়ে আসলাম, আবার হচ্ছে সেটা দিয়ে গুণ করে আমরা হচ্ছে এখানে দেখো চেইন রুলটা অ্যাপ্লাই করলাম। এখন এই জায়গায় আমরা যদি এই পোরশনটুকু ডিফারেন্সিয়েশন করি, এই পোরশনটুকু ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই পার্টটুকু যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? e⁵x, হ্যাঁ। আর এখানে হচ্ছে কি 1/du dx, ওকে। তাহলে আমাদের কত আসতেছে দেখো, এইটার ডিফারেন্সিয়েশন কত হবে? 5e⁵x, আর পরেরটা কত হবে? 1/ddx অফ e⁵x। তাহলে আমি যদি এটাকে সলভ করি 5e⁵x ডিভাইডেড বাই e⁵x, তাহলে 5e⁴x, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো এটা কোন অপশনের সাথে মিলছে? এটা হচ্ছে অপশন বি। চলো আমরা হচ্ছে 10 নম্বর কোশ্চেনটা দেখি। 10 নম্বর কোশ্চেনে বলেছে y = mx + c, সাধারণ সমীকরণে m যদি <0 হয় তাহলে সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি ধরনের কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। এখন আমরা কিন্তু এই সরলরেখাটার সাথে পরিচিত, এটা ধরো তোমার একটা আদর্শ সরলরেখার সমীকরণ, সেখানে হচ্ছে কি আমাদের এই m হচ্ছে আমাদের ঢাল ইন্ডিকেট করে, হ্যাঁ। তো এই ঢালের ভ্যালু এখানে বলেছে 0 থেকে ছোট। এখন আমরা কিন্তু জানি ঢাল যদি তোমার 0 থেকে বড় হয়, ঢালের মিনিংটা কি? ঢাল হচ্ছে আমাদের কিন্তু বোঝায় উন্নতি আর অবনতির ব্যাপারটা। ঢাল যদি > 0 হয় তাহলে কিন্তু তোমার উন্নতি হচ্ছে, ঢাল যদি <0 হয় তাহলে তোমার অবনতি হচ্ছে। তো ঢাল যদি <0 হয় তাহলে দেখতে কেমন হবে ফিগারটা? তোমার কিন্তু এরকম হবে দেখতে, ঠিক আছে। দেখো তোমার গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। আবার ঢাল যদি নেগেটিভ হয় তখন আমার গ্রাফটা হবে কিরকম? নিম্নগামী, হ্যাঁ, তোমার অবনতি হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় আমার দেখো এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকে দেখো কোন কোণ উৎপন্ন করছে? একটা স্থূলকোণ উৎপন্ন করছে। তো এটার অ্যান্সার হবে স্থূলকোণ। দেখো আমরা হচ্ছে 10 নম্বর পর্যন্ত কোশ্চেন এতক্ষণ পর্যন্ত সলভ করছি। এখন আমরা 11 নম্বর কোশ্চেনটা দেখি। x = a বিন্দুতে f(x) ক্রমবর্ধমান হবে যদি ফার্স্ট ডেরিভেটিভ অফ f(a) সেটা হচ্ছে > 0 হয়, ঠিক আছে। আমরা কিন্তু এটা জানি, এটা হচ্ছে একদম কনসেপচুয়াল একটা ব্যাপার। কোনো একটা ফাংশন যদি f(x) হয় তাহলে এটার যদি ফার্স্ট ডেরিভেটিভ আমরা যদি বের করি হচ্ছে গিয়ে y প্রাইম, এই y প্রাইমটা যদি > 0 হয় তখনই হচ্ছে কি ফাংশনটা ক্রমবর্ধমান হয়, এবং যদি এটা <0 হয় তখন সেটা হচ্ছে ক্রম হ্রাসমান ফাংশন, ঠিক আছে। তো এটার অপশন হচ্ছে এর জন্য বি। চলো 12 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করি। 4,3 কেন্দ্র ও 7 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটির পরিধির উপর কোন বিন্দুটি অবস্থিত? তাহলে এখান থেকে দেখতে হবে কোন বিন্দুটি এই বৃত্তটার উপর অবস্থিত। কোন বৃত্তটা? সেই বৃত্তটার হচ্ছে কেন্দ্র হচ্ছে 4,3, আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আমাদের 7। তো এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে অপশন টেস্ট করা, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমাদের কোন বিন্দুটা অবস্থিত সেই বিন্দুটা আমাদের অপশন টেস্ট করে বের করতে হবে, যেখানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7। তো এখন তুমি অপশন টেস্ট যদি করো, প্রথমটা যদি আমরা নেই, দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি 7 হয় ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কি করতে হবে? কেন্দ্র আর এখানের যে বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। দেখো প্রথমটা যদি আমরা চেষ্টা করি তাহলে কি আসবে? 4 - 3 তার হোল স্কোয়ার প্লাস 3 - 3 তার হোল স্কোয়ার। দেখো এটা কিন্তু আমার কত হচ্ছে? 1 চলে আসতেছে, তাহলে কিন্তু এটা হবে না। সেকেন্ডটা যদি আমরা দেখি তাহলে কত হবে? 4 - 4 হোল স্কোয়ার প্লাস 3 + 4 হোল স্কোয়ার, তাহলে এটাই কিন্তু আমরা 7 পেয়ে যাচ্ছি। তাহলে কিন্তু আমরা বলতে পারি অপশন বিটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন বি। আচ্ছা
এরপর 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি তাহলে পাবো এখানে 0 থেকে গ্রেটার দেন হচ্ছে এ, আবার এ থেকে গ্রেটার দেন হচ্ছে বি, হ্যাঁ, আবার বি থেকে গ্রেটার দেন সি, আবার সি থেকে গ্রেটার দেন ডি। ওকে, তাহলে এখন এখানে আমি এই জায়গাটা বা এই ম্যাথটা বোঝার জন্য আমি চেষ্টা করব কি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, আমি যদি এর ভ্যালু ধরি 1, বি এর ভ্যালু ধরি 2, সি এর ভ্যালু যদি 3 ধরি আর ডি এর ভ্যালু যদি 4 ধরি, আমার মনে হয় ইজিলি তুমি ব্যাপারটা বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো এই সিরিয়ালটা বা এই সিকোয়েন্সটা কিন্তু এটার সাথে মিলছে। ঠিক আছে, এখন আমাকে বলছে নিচের জন্য নিচের কোনটি হচ্ছে সঠিক। ওকে, দেখো আমাদের আগের যে কোশ্চেনটা সেখানে এখানে সর্বোচ্চ এই লেখাটা ছিল না, এখানে আমাদের লেখা ছিল কোনটি সঠিক। ঠিক আছে, এখানে একটু ভুল ছিল, তো আমরা সেটা ঠিক করে নিয়েছি। এখন তুমি দেখো আমাদের এখানে বলা আছে যে 0 থেকে 1 গ্রেটার দেন, 1 থেকে আবার 2 বড়, 2 থেকে 3 অ্যান্ড 3 থেকে 4। ওকে, এখন আমাদের বলছে এখান থেকে নিচের কোনটি হচ্ছে সর্বোচ্চ হবে। এখন তুমি দেখো আমরা কিন্তু এইখান থেকে বুঝতেই পারছি যে আমাদের 3 আর 4 এখানে সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এখন আমি যদি এই 3, 4 কে যদি লবে রাখি এবং হরে যদি সবচেয়ে ছোট নাম্বারগুলো রাখি, তাহলে কিন্তু আমরা সবচেয়ে বড় যে মানটা সেটা পাবো। ঠিক আছে, কিন্তু আবার 0 রাখা যাবে না, তাই না? তো 0 রাখলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সেখানে অ্যান্সারটা ভালো পাবো না। ঠিক আছে, তো আমরা এখানে কি রাখতে পারি, আমরা রাখতে পারি হচ্ছে কি a প্লাস b, অর্থাৎ 1 প্লাস 2। তাহলে অ্যান্সারটা কত হবে, 7/3। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। ওকে, এরপরে আমাদের 14 নম্বর কোশ্চেনটা যদি আমরা সলভ করি, সেখানে বলা হয়েছে যে 3 ইকুয়ালস টু k ইন্টু 2 টু দি পাওয়ার r, আর বলা হয়েছে 15 ইকুয়ালস টু k 4 টু দি পাওয়ার r। ঠিক আছে, এখন এই দুটা সমীকরণকে জাস্ট আমরা যদি ভাগ করি, তাহলে ভাগ করলে কি হবে চলো আমরা একটু দেখি। জাস্ট এটাকে তুমি যদি 1 ধরো, এটাকে যদি তুমি 2 ধরো, তারপর জাস্ট ভাগ করে দাও, 2/1। তাহলে 2/1 করলে আমরা কি পাবো, আমরা পাবো 5 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার r ডিভাইডেড বাই হচ্ছে 2 টু দি পাওয়ার r। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা একটু সলভ করি তাহলে আসবে 5 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার r পাবো। ঠিক আছে, এখন আমাদের কিন্তু অপশনে এরকম কিছু নাই, তাহলে আমরা কি করতে পারি, আমাদের লগের দিকে ফোকাস করতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে কি আমাদের কিন্তু r এর ভ্যালুটাই বের করতে বলছে, তাহলে আমরা কি করবো বলতো, এখানে হচ্ছে লগ নিয়ে আসবো। তাহলে দুই পাশে যদি হচ্ছে 2 বেস ভিত্তিক যদি আমরা লগ নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন দেখো এই rটা সামনে চলে আসবে, তাহলে আমরা কত পাবো, r এর ভ্যালু হচ্ছে গিয়ে log 2 বেস আর পাওয়ার হচ্ছে 5। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অপশন বি। ওকে, আমরা যদি 15 নম্বর কোশ্চেনটা একটু পড়ি, দশমিক বা ডেসিমেল সংখ্যা হিসেবে 2 টু দি পাওয়ার 2024 মাল্টিপ্লাই বাই 5 টু দি পাওয়ার 2026 গুণ ফলটির সবগুলো অঙ্ক বা ডিজিট যোগ করলে কত হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা কিন্তু একটু অলিম্পিয়াড স্টাইল হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমাদের সলভ করার জন্য একটু সাবধানে বুঝে শুনে সলভ করতে হবে। খুব সিম্পল কনসেপ্টটা, তোমাকে জাস্ট আমি ছোট্ট করে একটা বোঝানোর চেষ্টা করি। 15 নম্বর কোশ্চেন, ধরো 2 টু দি পাওয়ার যদি 3 হয়, এটা মানে আমরা কি বুঝি আসলে, এখানে কিন্তু আসলে কি 2 3 বার গুণ আছে, 2 3 বার গুণ আছে, আমরা এই জন্য কি লিখি 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, এখন আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি কি 2 2024 বার আছে, তাহলে বলা যায় এখানে 2 টু দি পাওয়ার 2024, তার মানে কি এখানে আমরা বলতে পারি কি 2 টু দি পাওয়ার 2024 মানে কি 2 আছে কতবার গুণ আছে বলতো, 2 কিন্তু বারবার গুণ আছে এবং সেটা কি 2024 বার গুণ আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক একইভাবে 5 এর ক্ষেত্রেও কিন্তু সেম, 5 টু দি পাওয়ার 2026 এর ক্ষেত্রে কি 5 5 5 এভাবে গুণ আছে কতবার, 2026 বার। ঠিক আছে, তার মানে কি বলতো, এখানে ডিজিট বলতে আসলে কি ওই 2 আর 5ই কিন্তু। ঠিক আছে, তাহলে এই ডিজিটগুলো যোগ করলে কি হবে, 2 + 5 করো, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 7। তাহলে অ্যান্সার কিন্তু খুব সহজ ছিল, কিন্তু দেখতে কিন্তু ভয় লাগে। ঠিক আছে, তো অ্যান্সার হবে কি সি। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি 16 নম্বর কোশ্চেনটা দেখি, এটা অনেক ইজি, এটা হচ্ছে সবচেয়ে সহজ বলতে পারো এই ক্ষেত্রে। তো আমরা কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা দেখি। দেখো, তাহলে এখানে বলছে হচ্ছে বাস্তব সংখ্যা x এর জন্য আমাদের sec x minus tan x equals to 2 বলা আছে, বলছে sec x plus tan x এর ভ্যালু কত। তো আমরা কিন্তু sec x এর একটা ফর্মুলা জানি ট্রাইগোনোমেট্রিক রেশিওর ক্ষেত্রে, তো সেটার ফর্মুলা হচ্ছে sec square x minus tan square x equals to 1। তো আমরা কিন্তু এখানে খুব ইজিলি কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো দেখো ইজিলি কিন্তু আমরা সলভ করতে পারি।
এখান থেকে আমাদের কিন্তু একটা ভ্যালু হচ্ছে নোন অলরেডি, সেটা হচ্ছে গিয়ে এটার ভ্যালু হচ্ছে 2, তাহলে কিন্তু আমরা বলতে পারি sec x প্লাস tan x এর ভ্যালু এখান থেকে আমরা বের করতে পারি, তাহলে সেটা কত হবে হাফ। ঠিক আছে, তাহলে 0.5। দেখো এটা হচ্ছে অপশনে অপশন সি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি। দেখো 17 নম্বর কোশ্চেনে বলেছে দুটি বর্গক্ষেত্র বি এবং সি একটি বৃহত্তর বর্গক্ষেত্রের ভেতরে অবস্থিত, যেটা চিত্রে দেওয়া আছে। বি ও সি এর ক্ষেত্রফল যথাক্রমে 49 এবং 4 বর্গ একক হলে আচ্ছাদিত অংশের ক্ষেত্রফল কত? এখন এখানে দেখো আমার কিন্তু এই বিও একটা বর্গক্ষেত্র, সিও কিন্তু একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এখন দেখো বি এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 49, তাহলে কি বলা যায় বলতো, এটার একটা বাহুর দৈর্ঘ্য কত 7 স্কয়ার। হ্যাঁ, আর ছোট্ট যে বর্গক্ষেত্রটা আছে সেটার ক্ষেত্রফল কত 4, তাহলে আমি বলতে পারি কি বলতো, এটাকে লিখতে পারি 2 স্কয়ার। হ্যাঁ, তাহলে 49 কে লিখলাম 7 স্কয়ার আর 4 কে লিখলাম 2 স্কয়ার আকারে। এখন আমাদের দেখো তার মানে কি, এখান থেকে এতটুকু হচ্ছে 7 আর এখান থেকে এতটুকু হচ্ছে 2, আমরা কিন্তু বলতেই পারি। ঠিক আছে, এখন আমার দেখো তাহলে বৃহত্তর বর্গ যেটা, সেটার বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি বলতো, a, তাহলে 7 + 2, তাই না? তাহলে এই বৃহত্তর বাহুর দৈর্ঘ্য তাহলে আমার কত আসতেছে বলতো 9। হ্যাঁ, তাহলে এই বৃহত্তর বাহুর দৈর্ঘ্য যদি 9 হয়, তাহলে আমার বলতো আমার এটার বর্গের ক্ষেত্রফল কত হবে 9 9 81। ঠিক আছে, তাহলে এইটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কিন্তু খুব ইজিলি এই যে শেডেড অংশটা বা আচ্ছাদিত অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এটা কত আসবে 81 মাইনাস আমরা পাবো হচ্ছে গিয়ে ধরো 49 মাইনাস 4, তাহলে আমরা যদি এদেরকে বিয়োগ করে ফেলি তাহলে কি আমরা পাবো হচ্ছে 28। তাহলে 28 কত অ্যান্সার বলো তো, অপশন দিতে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আচ্ছা দেখো 18 নম্বরে কি বলছে, নিচের সসীম ধারার যোগফলে এককের অঙ্কটি কত? ঠিক আছে, তাহলে ধারাটা কোনটা দেখো, a ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ফ্যাক্টোরিয়াল ডট ডট আপ টু হচ্ছে 24 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এই ফ্যাক্টোরিয়ালের যে ধারাটা, হ্যাঁ, তাহলে এই ধারাটার সমষ্টি কিন্তু আমাদের বের করতে বলছে এবং সমষ্টির একক অঙ্কটা হচ্ছে বের করতে বলছে। বাহ, কত কেয়ারিং ছেলেটা। অনেক কষ্ট না জীবনে, অনেক কষ্ট, অনেক কষ্ট। সিঙ্গেল ইয়াপ যা এদিকে সব। এটা কি ক্যামেরা অন করে বলতে বলতেছস? হ্যাঁ হ্যাঁ তাই শেষ কি বলবো না। ওকে, আচ্ছা দেখো তুমি মানুষও বানো। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে এখানে আমার এখানে দেখো প্রত্যেকটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আকারে আছে, সবগুলোর সামেশন বলেছে হচ্ছে গিয়ে একক, সবগুলো সামেশন বের করার পর বলছে এককের অঙ্কটি কত। ঠিক আছে, এখন তুমি দেখো আমাদের 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা কত, আসলে 1 ফ্যাক্টোরিয়াল কিন্তু 1, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4, হ্যাঁ, আর 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল কিন্তু এখানে 9, তাই না? তাহলে 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 24। হ্যাঁ, আচ্ছা এখন আমরা যদি 6 ফ্যাক্টোরিয়াল বের করি 720। ওকে, আচ্ছা এরপর তুমি যতই ফ্যাক্টোরিয়ালের মান বাড়াও না কেন সবসময় শেষে একটা 0 থাকবেই। ঠিক আছে, তাহলে তুমি বলো তো যদি শেষে একটা 0 থাকে, এই 0টা কিন্তু তোমার এককের মানকে মানে একক অঙ্কের ভ্যালুগুলোকে আর চেঞ্জ করবে না, তাই না? তাহলে আমার পরবর্তী যে ধারার এই যে পরবর্তী যে টার্মগুলো, এগুলা কিন্তু এককের অঙ্কে কোনো ইফেক্ট ফেলবে না। খুব ইম্পর্টেন্ট কথা এটা। ঠিক আছে, তাহলে আমাদের এককের অঙ্কে ইফেক্ট ফেলবে কি, এখানের 1, এখানের 4 আর এখানের হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা আমি এখানে ভুল লিখেছি, 4 হবে না, এটা হচ্ছে 2 হবে, 2 ফ্যাক্টর হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আবার বলি, তাহলে আমাদের এখানে এই 1 2 4 এই তিনটা ডিজিটের সামেশনটাই হবে কি এককের আমার যে সংখ্যাটা, সেই এককের সংখ্যাটা হচ্ছে এটা হবে। তাহলে আমাদের বলতো এককের অঙ্কটা কত হবে, 1 + 2 + 4 = হচ্ছে 7। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে বি। ওকে, পরের কোশ্চেনটা হচ্ছে একটা কোশ্চেন হচ্ছে গিয়ে বলা হয়েছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স থেকে বলা হয়েছে যে পি এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যতিক্রমী হবে। আমরা কিন্তু জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হয়, যখন একটা ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0 হয়, তো ওই ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখন এই ম্যাট্রিক্সে তাহলে আমরা কি করব, নির্ণয়কের মান বের করব, তারপর সেটাকে 0 ধরে আমরা কিন্তু পি এর ভ্যালুগুলো বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি করবো বলতো, পি + 4 2 8 p - 2, তাহলে এটা নির্ণয়কের ভ্যালু কত আসবে, 0 হবে। তাহলে এটা আমরা সলভ করলেই আমরা যে ভ্যালুগুলো পাবো সেইগুলোই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমরা যদি সলভ করি তাহলে p² + 2p
2p মাইনাস 8 মাইনাস এটা, তাহলে কত আসে দেখো তো, পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 4p। আচ্ছা ওকে, তাহলে আমার পি কত পাই, পি প্লাস 6 মাইনাস পি মাইনাস 4p প্লাস 6। ওকে আচ্ছা, আমরা তাহলে ডিরেক্টলি বলতে পারি পি এর ভ্যালু হচ্ছে মাইনাস 6 আর 4। তাহলে দেখো এটা হচ্ছে অপশন এ। ওকে আচ্ছা ওকে, দেখো পরের কোশ্চেনটা হচ্ছে 20 নাম্বার কোশ্চেন, দুটি সমান বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ, বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু জানি দুটি সমান বল যদি কখনো বলা থাকে একটা কোশ্চেনে ভেক্টরের ক্ষেত্রে, তাহলে দুইটা সমান বলের লব্ধির ক্ষেত্রে আমরা কিন্তু এটা জানি যে 2p cos আলফা বাই 2। ঠিক আছে, এটা কোত্থেকে আসছে ভাইয়া, এটা আসছে কি, আমরা কিন্তু যে লব্ধির যে মেইন সূত্রটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, সেখানে জাস্ট তুমি কি করবা, পি আর কিউ যদি সমান বসিয়ে দাও তখনই তুমি এই ফর্মেটটা পেয়ে যাবে। ঠিক আছে, খুব সিম্পলি আমরা এটা আনতে পারি। তো এখন আমি এখানে বলতে পারি যে এটাই সে আমার লব্ধি যখন দুইটা বল সেম। হ্যাঁ, এখন বলছে ওই লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ। তাহলে বলো তো কেমন হবে, লব্ধির বর্গ কিন্তু বলদ্বয়ের গুণফল, তাহলে পি ইন্টু পি এবং তাদের গুণফলের 3 গুণ। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি বলতো, আর স্কোয়ার ইকুয়ালস টু 3p স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত বা আর এর ভ্যালু কত, আমি কিন্তু সেখানে এই ভ্যালুটা বসাতে পারি। তাহলে কত আসবে, 2p cos আলফা বাই 2 হোল স্কোয়ার, আর এটা আসবে 3p স্কোয়ার। তাহলে আমি যদি এখান থেকে সলভ করি, 4p স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2, আর এখানে আসবে 3p স্কোয়ার। তাহলে আমার পি স্কোয়ার কাটাকাটি, তাহলে কি থাকে, cos স্কোয়ার আলফা বাই 2 ইকুয়ালস টু হচ্ছে কি 3/4। আমি যদি এখান থেকে cos আলফা বের করি তাহলে হচ্ছে √3/2, আলফা বাই 2 আসবে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আসবে আলফা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলফার ভ্যালু, বা অর্থাৎ বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, ওকে 21 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু তাকাই, তাহলে 21 নম্বর কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমাদের একটা জটিল সংখ্যার কোশ্চেন দিয়েছে। তো জটিল সংখ্যার কিন্তু আমরা কিন্তু একটা ধর্ম জানি বা প্রপার্টিস জানি, সেটা হচ্ছে গিয়ে জটিল সংখ্যা যদি তোমার দুইটা জটিল সংখ্যা যদি সেম হয় তখন বাস্তব পার্টের সমান হয় আর অবাস্তব পার্টের সমান হয়। তাহলে দেখো আমি কিন্তু ইজিলি বলতে পারি, দেখো এখানে হচ্ছে এটাই হচ্ছে সেই বাস্তব পার্ট, এটাই হচ্ছে সেই বাস্তব পার্ট, তাহলে আমি বলতে পারি কি বলতো, a = 1, একদম কোশ্চেন দেখেই বলা যায়। ঠিক আছে, আবার তুমি দেখো অবাস্তব পার্টকে যদি সমান বলো তাহলে আমি কি পাই বলো তো, বি এর ভ্যালু -1। ঠিক আছে, এখন তাহলে আমাকে কোশ্চেনে বের করতে বলছে কি যে এই দুইটা যদি জটিল সংখ্যা সমান হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু কত। তাহলে আমরা কত পাবো বলো তো, 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে কত আসে 1 + 1 অর্থাৎ 2। তাহলে অপশন হচ্ছে আমার বি। ঠিক আছে, না 22 নম্বর কোশ্চেনটা সলভ করি। একটি ক্লাবের সব সদস্য অন্য সব সদস্যের সাথে 1 রাউন্ড করে দাবা খেলার পর দেখা গেল মোট 19টি খেলায় জয় পরাজয় আর বাকি 17টি খেলায় ড্র হয়েছে। তো বলছে ক্লাবের সদস্য সংখ্যা কত। ঠিক আছে, তো এখন আমরা এটা হচ্ছে কি বলতে পারি হচ্ছে আউট অফ সিলেবাস, কেন শর্ট সিলেবাসে হচ্ছে এই চ্যাপ্টারটা নাই, বিন্যাস সমাবেশ। ঠিক আছে, তো আমরা যদি এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করতাম যদি শর্ট সিলেবাসে না থাকতো, হ্যাঁ, তাহলে দেখতে হচ্ছে এই চ্যাপ্টারটা খুব মজার একটা চ্যাপ্টার। হ্যাঁ, তো এই চ্যাপ্টার যদি আমরা সলভ করতে চাই, দেখো সবাই সবার সাথে একটা করে ম্যাচ খেলতেছে, 1 রাউন্ড করে বলছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে NC2। সবাই সবার সাথে যখন একটা হ্যান্ডশেক করে বা এরকম ম্যাচ খেলে তখন আমরা কি বলি, NC2। হ্যাঁ, তো NC2 ইকুয়ালস টু কত হবে বলো তো, টোটাল ম্যাচের সংখ্যা কত, 17 প্লাস 19, তাহলে আসতেছে কত, 36। ঠিক আছে, তাহলে এখান থেকে NC2 কি, এটা কিন্তু আমাদের বলা যায় n × n - 1 / 2, তাহলে ইকুয়ালস টু হচ্ছে কত, 36। তাহলে এটাকে আমি যদি সলভ করি তাহলে n² - n = 72, এটা যদি মিডল টার্ম করি তাহলে আমি পাবো n এর ভ্যালু -8 আর 9। ঠিক আছে, তাহলে আমি দেখো n বা দলের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই আমাদের দলের সংখ্যা হবে কয়টা, 9টা। ওকে, পরের কোশ্চেনটা হচ্ছে a এর কোন মানের জন্য y = ax 1 - x বক্ররেখার মূল বিন্দুতে এই স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের ফাংশনটা হচ্ছে কি y = ax
1 মাইনাস এক্স। তাহলে আমি এটাকে একটু ভেঙে লিখি, তাহলে কি আসবে এ এক্স মাইনাস এ এক্স স্কোয়ার। হ্যাঁ, এখন বলো এখানে আমি বলছি স্পর্শকটি। হ্যাঁ, তাহলে স্পর্শক সবসময় কি হয় আমাদের কিন্তু হয় কি স্পর্শক যখনই বলে তখন আমরা কিন্তু স্পর্শকের ঢাল বের করি। স্পর্শকের ঢাল মানে কি ওই ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হয় এক্স এর সাপেক্ষে। তাহলে আমরা কি করতে পারি এটাকে ডিডিএক্স করব। তাহলে আমরা ডিডিএক্স করলে কি পাবো a মাইনাস 2ax। ঠিক আছে, এখন বলো এইটাই কিন্তু আমাদের ঢাল। হ্যাঁ, আমরা এখন এই ঢালের মানটাই কি বলছে বলো তো, ঢালই কিন্তু আবার বোঝায় কি এক্স অক্ষের সাথে যত ডিগ্রি আমি কোণ উৎপন্ন করব তার ট্যানজেন্ট মানকে কিন্তু ঢাল বলে। তাহলে আমরা বলো তো আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে ঢাল কত, ঢাল হচ্ছে গিয়ে tan 60 ডিগ্রি, কারণ কি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এবং কোন বিন্দুতে, মূল বিন্দুতে। তাহলে কি হবে বলো তো এক্স এর জায়গায় কিন্তু 0 বসবে, অর্থাৎ 2a ইন্টু 0। তাহলে আমি কত পাচ্ছি বলো তো √3 ইকুয়ালস টু a। ঠিক আছে, তাহলে আমার a এর ভ্যালু হচ্ছে √3, তাহলে অপশন হচ্ছে ডি। ওকে, পরের কোশ্চেনটা হচ্ছে খুবই সিম্পল। হ্যাঁ, 24 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা দেখো 24 নাম্বার কোশ্চেনটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন। আমরা একটু দেখি ইন্টিগ্রেশনটা। আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট হচ্ছে 2, আর ফাংশনটা হচ্ছে x²/4। তাহলে এটাকে যদি আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে আমাদের কত হবে x³/3 অ্যান্ড 4 আছে এখানে মাল্টিপল আকারে। তাহলে আমার কত আপার লিমিট এখানে আর লোয়ার লিমিট এখানে। ওকে, এখন যদি আমরা এগুলো হচ্ছে ভ্যালুগুলো ইনসার্ট করি তাহলে কত পাবো 3³ মাইনাস ডিভাইড বাই 12 মাইনাস 2³ ডিভাইড বাই 12। তাহলে এটা যদি সলভ করি 12 আর এখানে আসবে কত 12 হচ্ছে এখানে আমার হচ্ছে 8 আসবে না 19। হ্যাঁ, 27 থেকে 8 বাদ গেলে 19 হয়, তাহলে ও কত 19/12। ওকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে সি নাম্বারে। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে 25টা হচ্ছে আমাদের একটু এঁকে দেখতে হবে এবং একটু ভালো করে এঁকে তারপরে ছোট একটু ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে গিয়ে এখানে যে কার্ভটা বলছে এটা কিন্তু একটা পরাবৃত্ত। হ্যাঁ, তো পরাবৃত্তটা কিন্তু এই পরাবৃত্ত দেখতে কিছুটা কিন্তু এরকম হয়, মূল বিন্দুগামী কিছুটা এরকম। ঠিক আছে, এরকম একটা গ্রাফ না আমারটা ভালো হয় না চিত্র, আমরা হচ্ছে চিত্রটা একটু ভালো করে রাখতে পারি, এরকম কিছু একটা গ্রাফ। ওকে, এখন এই গ্রাফটা হচ্ছে আঁকলাম। এখন দেখো এখানে হচ্ছে বলা হচ্ছে y = 3 এরকম একটা, আর বলা হয়েছে x = 2 আর x = 3 এরকম কিছু একটা অংশ। তাহলে এখানে দেখো x এর পয়েন্ট 2 দেওয়া, তাহলে এই রেখাটা হচ্ছে কি x = 2 আর এটা হচ্ছে x = 3, আর এই রেখাটা হচ্ছে y = 3। ওকে, আমাদের কোশ্চেনে বের করতে বলছে এই অংশটুকুর ক্ষেত্রফল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই অংশটুকুর যখন ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে এই অংশে আমরা কি করতে পারি বলতো, এই ছেদবিন্দুটা আমাদের বের করতে হয়। যখন এরকম এক বা একাধিক ফাংশন বলা থাকে তখন আমরা কি করি ছেদবিন্দুটা বের করি। তাহলে দেখো এই ছেদবিন্দুটা যদি আমরা বের করতে চাই বলতো এটা কোন কোন রেখার ছেদবিন্দু, এটা হচ্ছে x = 2 আর এই কার্ভটার নাম জানো কি y = x²/4। তাহলে আমরা এই সমীকরণ আর x = 2 এটা যদি সমাধান করি তাহলে আমি এই ছেদবিন্দুটা পাবো। হ্যাঁ, এই ছেদবিন্দুটা আমরা যদি সমাধান করি তাহলে পাবো। তাহলে x এর ভ্যালু যদি 2 বসাও তাহলে y = আসবে x²/2, তাহলে এখানে বসবে হচ্ছে 2²/4 অর্থাৎ 1। তাহলে আমাদের বিন্দুটা কত হচ্ছে বলো তো এই পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু 2,1। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর আমাদের x এর আপার লিমিট হচ্ছে মনে হয় 3, তাহলে x = 3 হচ্ছে আপার লিমিট, x = 2 হচ্ছে আমার লোয়ার লিমিট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি এখানে ইন্টিগ্রেশনটা করি তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা হবে এরকম যে x এর লোয়ার লিমিট টু আপার লিমিট y2 মাইনাস y1 dx, তাই না? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কিন্তু যখন দুইটা ফাংশন দেওয়া থাকে তখন হচ্ছে আমাদের এটা ফর্মুলা। তখন এখানে দেখো 2 থেকে 3 আমার আপার লিমিটটা হচ্ছে বুঝে ফেললাম 2 আর 3, কিন্তু এখানে y2 ফাংশনটা কোনটা হবে, y2 ফাংশন কিন্তু এই যে এটা হবে, যে ফাংশনটা হচ্ছে আমার উপরের দিকে থাকে। হ্যাঁ, কারণ ওই ফাংশন থেকে তোমার এই নিচের ফাংশনটাকে সাবট্রাক্ট করতে হয়। তাহলে আমাদের কি হবে বলো তো, আমাদের 3 মাইনাস x²/4 এটাকে তুমি যদি এখন ইন্টিগ্রেশন করো তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল এরিয়াটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে সলভ করি তাহলে পাবো কত 3x মাইনাস x³ ডিভাইড বাই 3 × 4। হ্যাঁ, আর লিমিট হচ্ছে 3 থেকে 2। তাহলে এটা যদি আমরা মান বসিয়ে দিই, মান বসিয়ে দিলে আমরা এটার অ্যান্সার পাবো 17/12। ঠিক আছে, 17/12। তোমরা সলভ করে দেখবা, মান বসিয়ে দেখবা, পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আপাতত এটা। ওকে।
শেষ করবো। ওকে, আচ্ছা শেষ কথা যদি বলি তাহলে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হচ্ছে গিয়ে বলা যায় হচ্ছে কিছুটা হচ্ছে সিলেবাসের বাইরে থেকে আসছে, ঠিক আছে, শর্ট সিলেবাসের মধ্যে অনেক কিছু ছিল না, কিছু কনসেপচুয়াল কোশ্চেন ছিল, দুই একটা কোশ্চেন অলিম্পিয়াডের আমি কোশ্চেন পাইছি, ঠিক আছে, আদারওয়াইজ কোশ্চেন অনেক ইজি ছিল, ঠিক আছে, 25টা কোশ্চেন খুব কম সময়ের মধ্যে আমরা দিতে পারবো, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো, হ্যাঁ, আর আমাদের জিটি এর সাথে থাকো, ঠিক আছে, বাই বাই। বাই বাই, অনেক কষ্ট হয়েছে প্রচুর ভাই অনেক কষ্ট হয়েছে, অনেক ইন্টারেস্টিং, কি বাজেভাবে দেখা যাচ্ছে বেশি, অনেক বাজে হবে দেখেছিস বল না। শার্ট খুলে দেখার মতো ছিল। ঠিক।